হ্যালো স্টুডেন্টস, এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের তো কেমিস্ট্রি এক্সাম হলো, আর আমি এক্সপেক্ট করছি যে তোমাদের এইচএস কেমিস্ট্রির এক্সাম খুবই ভালো হয়েছে, কারণ কোশ্চেন ওভারঅল খুবই ইজি টাইপের কোশ্চেন এসছে। আর আজকে স্টুডেন্টস আমরা এই ভিডিওতে কেমিস্ট্রির এমসিকিউ কোশ্চেনগুলো ডিটেলসে ডিসকাস করব, যেগুলো স্টুডেন্টস তোমরা যদি খুব সুন্দর করে ফলো করে নাও বা দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে তোমাদের কোন কোন কোশ্চেনগুলো ঠিক হয়েছে আর কোন কোন কোশ্চেনগুলো তোমাদের ভুল হয়েছে। দেখো স্টুডেন্টস, আমরা শুরু করার আগে এই কোশ্চেন পেপারের ওপরে এক দু লাইন একটু রিভিউ দিয়ে দিই। এই যে কোশ্চেনটা হয়েছে, এই কোশ্চেনটা যদি আমরা এনসিইআরটি আর ছায়া পাবলিকেশনের দুটো বই, মানে ছায়া পাবলিকেশন আর এনসিইআরটিটাকে খুব ভালো করে পড়ি, তাহলে সমস্ত কোশ্চেনই এই দুটো বই থেকে একদম ডাইরেক্ট এসেছে। ওই জন্য স্টুডেন্টস, তোমরা যারা এই ইয়ারে এইচএস দিলে তারা তো বুঝতেই পারছো, আর তোমরা যারা নেক্সট ইয়ারে এইচএসে অ্যাপিয়ার করবে তারা স্টুডেন্টস এই জিনিসটাকে একটু খেয়াল রেখো যে আমরা টেক্সট বুক হিসেবে দুটো বই প্যারালালি পড়বো, একটা ছায়া পাবলিকেশনের কেমিস্ট্রিটা আর আরেকটা হচ্ছে এনসিইআরটিটা। এনসিইআরটি তো তোমাদের স্টুডেন্টস পড়তেই হবে, যদি তোমাদের অ্যাম্বিশন নিট বা যেই এই ধরনের কম্পিটিটিভ এক্সাম হয়, তাহলে সে সমস্ত এক্সামের জন্য টেক্সট বই এনসিইআরটি, তো এনসিইআরটিটা ভালো করে পড়তেই হবে। আর ওয়েস্ট বেঙ্গল এইচএসের জন্য এনসিইআরটির পাশাপাশি আমরা ছায়াটাও পড়ব। ওকে স্টুডেন্টস, তাহলে চলো এবার আমরা এমসিকিউ কোশ্চেনগুলো ডিটেলসে ডিসকাস করি। দেখো, প্রথম যে কোশ্চেনটা এসছে যে নিচের কোন আয়নীয় যৌগ শটকি এবং ফ্রেঙ্কেল উভয় ত্রুটি প্রদর্শন করে। বুঝতেই পারছো, এটা একদম ডাইরেক্ট কোশ্চেন, ছায়া পাবলিকেশন থেকে এসছে ডাইরেক্ট কোশ্চেন। এটা হবে এজিবিআর। এজিবিআর, ফ্রেঙ্কেল আর শর্টকি ডিফেক্ট দুটোই হচ্ছে শো করে। ওকে, আরেকটা জিনিস স্টুডেন্ট এখানে বলে দিই, এখানে যেহেতু আমি এটা স্ক্রিন রেকর্ডিং করে করছি, তো প্যারালালি আমাকে এখানে লিখতে গিয়ে আর লেখাগুলোকে অফ করতে গিয়ে অনেকগুলো কি ইউজ করতে হচ্ছে। হ্যাঁ, আর যেহেতু এটা এডিটেড ভিডিও নয়, র ভিডিও, তো ওই জন্য একটুখানি ভিডিওটা স্লো হতে পারে, কারণ এই যে আমরা নোটেশনগুলো ইউজ করছি এগুলোকে আমাকে অফ করে আবার নতুন নেক্সট কোশ্চেনটাতে আমাকে যেতে হচ্ছে, তো ওই জন্য একটু তোমাদের প্রবলেম হতে পারে, এটা একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। দেখো, এই যে নেক্সট কোশ্চেনটা আছে, মোলার পরিবাহিতার এসআই একক কি। খুব ভালো করে ব্যাপারটা বুঝবে। আমরা কি জানি, মোলার কন্ডাক্টেন্স বা মোলার পরিবাহিতা, এটাকে যদি আমরা ল্যামডা এম দিয়ে ডিনোট করি, তাহলে ল্যামডা এম ইজ ইকাল টু কী হয়, স্পেসিফিক কন্ডাক্টেন্স দ্যাট ইজ কাপ্পা ইন্টু ভলিউম অফ দ্য সলিউশন ভি। এখানে স্টুডেন্টস আমরা কাপ্পাটা জানি স্পেসিফিক কন্ডাক্টেন্স, আর ভিটা হচ্ছে দ্রবণের আয়তন, কিন্তু শুধু দ্রবণের আয়তন না, এই যে দ্রবণের আয়তনটার মধ্যে 1 মোল ইলেকট্রোলাইট ডিজলভড হয়ে আছে, 1 মোল ইলেকট্রোলাইট ডিজলভড হয়ে আছে। তাহলে এখানে ভি এর যে ইউনিটটা হবে, ভি এর ইউনিটটা কিন্তু এসআই ইউনিটে শুধু মিটার কিউব হবে না, মিটার কিউব অ্যান্ড মাল্টিপ্লাইড বাই মোল ইনভার্স, মিটার কিউব মোল ইনভার্স হবে ভি এর ইউনিট। তার কারণটা হচ্ছে ভিটা হচ্ছে দ্রবণের আয়তন যার মধ্যে 1 মোল তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট ডিজলভড হয়ে আছে, তাহলে ভি এর ইউনিট হলো এসআই ইউনিট, মিটার কিউব মোল ইনভার্স। আর স্পেসিফিক কন্ডাক্টেন্স স্পেসিফিক কন্ডাক্টেন্স কাপ্পা, এর ইউনিট আমরা জানি কি, এর ইউনিট সিমেন্স মিটার ইনভার্স। স্পেসিফিক কন্ডাক্টেন্স কাপ্পা, এটার ইউনিট হচ্ছে সিমেন্স মিটার ইনভার্স, তাহলে ওভারঅল ইউনিটটা কী হলো, সিমেন্স মিটার ইনভার্স দ্যাট ইজ কাপ্পার ইউনিট মাল্টিপ্লাইড বাই ভি এর ইউনিট দ্যাট ইজ মিটার কিউব মোল ইনভার্স। ওকে স্টুডেন্ট, তাহলে দেখো যে ইউনিটটা দাঁড়াচ্ছে সেটা কি দাঁড়ালো, এদিকে সিমেন্স হলো, এদিকে মিটার স্কোয়ার হয়ে গেল, আর কি পড়ে রইল, মোল ইনভার্স, মোল ইনভার্স হলো। তাহলে মোলার পরিবাহিতার এসআই ইউনিট কোনটা হলো, অপশান সি, সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স। ওকে স্টুডেন্ট, এবার চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি।
নেক্সট কোশ্চেনটা দেখো স্টুডেন্টস, ডাইরেক্ট একটা ইনফরমেটিভ কোশ্চেন, যেখানে জানতে চেয়েছে নিচের কোনটি তরল বিস্তার মাধ্যমে গ্যাসীয় বিস্তৃত দশার কলয়েড সিস্টেম। জাস্ট ইনফরমেটিভ একটা কোশ্চেন, যেখানে বিস্তার মাধ্যমটা হচ্ছে তরল আর বিস্তৃত দশাটা হচ্ছে গ্যাসীয়। তাহলে এটার অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে ফোম। ফোমটা হচ্ছে এমন একটা কলয়েড সিস্টেম যার বিস্তার মাধ্যমটা হচ্ছে তরল আর বিস্তৃত দশাটা হচ্ছে গ্যাসীয়। তাহলে এর অ্যান্সার হবে ফোম। ওকে স্টুডেন্ট, নেক্সট কোশ্চেনটা দেখো, খুব কনসেপচুয়াল, ওই জন্য খুব ভালো করে ব্যাপারটা বুঝতে হবে। দেখো, নিচের কোন যৌগটির কেবিআর যৌগ থেকে ব্রোমিন নির্গত করার ক্ষমতা আছে। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং খুব কনসেপচুয়াল কোশ্চেন। দেখো, কেবিআর থেকে ব্রোমিন নির্গত করতে হবে। তাহলে কেবিআরে পটাশিয়ামটা +1 স্টেটে আছে অক্সিডেশন স্টেটে, আর বিআরটা -1 অক্সিডেশন স্টেটে আছে। এখান থেকে আমাকে যদি ব্রোমিন নির্গত করতে হয়, ব্রোমিন এলিমিনেট করতে হয়, বিআর2 হিসেবে এলিমিনেট হবে। তাহলে এখানে ব্রোমিনের অক্সিডেশন স্টেটটা হবে 0। তাহলে ব্রোমিনটা -1 অক্সিডেশন স্টেট থেকে 0 অক্সিডেশন স্টেটে যেতে হবে। তাহলে ব্রোমিনটার এখানে অক্সিডেশন হতে হবে। তাহলে আমাকে এমন একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিতে হবে যেটা এই বিআর মাইনাসকে এখানে আমাকে তাহলে একটা অক্সিডাইজিং এজেন্ট দিতে হবে যেটা বিআর মাইনাসকে অক্সিডাইজড করে বিআর2 প্রডিউস করে। তার মানে আমাকে সবচেয়ে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট আমি যদি দিই, দ্যাট ইজ এই যতগুলো স্পিসিস এখানে দেওয়া আছে, এই সবগুলো স্পিসিসের মধ্যে F2টা হচ্ছে সবচেয়ে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। তাহলে ফ্লুরিন দিয়ে আমি যখন ট্রিট করব, তখন এই বিআর-1 স্টেট থেকে বিআর0 স্টেটে চলে যাবে। তার মানে এটাকে যদি আমি ব্যালেন্স করি, টোয়াইস কেবিআর, এটাকে যদি আমি F2 দিয়ে ট্রিট করি, তাহলে এখানে কি প্রডিউস হবে? বিআর2 প্রডিউস হবে। আর তার সঙ্গে কি স্পিসিস প্রডিউস হবে? এইখানে এই পটাশিয়ামের সঙ্গে গিয়ে ফ্লুরিনটা গিয়ে লেগে যাবে। তাহলে কি থাকবে? টোয়াইস KF। বোঝা গেল স্টুডেন্ট? তাহলে F2 মানে ফ্লুরিন যদি দিই, তাহলে কেবিআর থেকে ব্রোমিন নির্গত করবে, কারণ ফ্লুরিনটা হচ্ছে স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট। ওকে স্টুডেন্টস, ক্লিয়ার? চলো এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনটা দেখো স্টুডেন্ট, কি বলেছে? নিচের কোন সন্ধিগত মৌলটি পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায় না। এখানে প্রত্যেকটার ইলেকট্রনিক কনফিগারেশন দেখলেই আমরা বুঝতে পারবো। স্ক্যান্ডিয়ামের অ্যাটমিক নাম্বারটা হচ্ছে 21। তাহলে 21 যদি হয়, তাহলে এর আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? এর আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন 3d14s2। ওকে স্টুডেন্ট, তাহলে দেখো 3d14s2 এই আউটার মোস্ট সেলের এই আউটার মোস্ট ভ্যালেন্স সেলের যদি 3টে ইলেকট্রনকে সিস্টেমটা এলিমিনেট করে দেয়, তাহলে নিয়ারেস্ট ইনার্ট গ্যাস কনফিগারেশন, দ্যাট ইজ আর্গন কনফিগারেশন সিস্টেমটা পেয়ে যাচ্ছে, দ্যাট ইজ স্টেবিলিটি পাচ্ছে 3টে ইলেকট্রনকে রিমুভ করে। ওই জন্য স্ক্যান্ডিয়াম ইন মেজরিটি অফ দ্য কেসেস +3 অক্সিডেশন স্টেট প্রডিউস করবে অ্যান্ড ইনার্ট গ্যাসের মতো স্টেবিলিটি এনজয় করবে 3টে ইলেকট্রন ছেড়ে দিয়ে। ওই জন্য স্ক্যান্ডিয়ামের পরিবর্তনশীল যোজ্যতা বা ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট দেখানোর প্রবাবিলিটি সবচেয়ে কম। কিন্তু বাকি যে সমস্ত স্পিসিসগুলো আছে, এফি আমরা জানি, এফি ফেরাস আর ফেরিক দুটো স্টেবল অক্সিডেশন স্টেট শো করে। আবার এমএনেরও ভ্যারাইটিস অক্সিডেশন স্টেট শো করে, একদম +2 অক্সিডেশন স্টেট থেকে +7 অক্সিডেশন স্টেট পর্যন্ত মানে অনেক অক্সিডেশন স্টেটই হচ্ছে খুবই কমন। ওই জন্য এটাও ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট শো করে। আবার কোবাল্টও ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট শো করে, কিন্তু স্ক্যান্ডিয়াম ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট শো করে না।
এটারই একটা কোশ্চেন আমরা যখন ডি ব্লক এ ব্লক পড়েছিলাম তখন আমরা ডিসকাস করেছিলাম যে কোনো একটা ট্রানজিশন সিরিজের যে প্রথমের দিকে এলিমেন্ট আর শেষের দিকে যারা এলিমেন্টগুলো থাকে, তার মানে ট্রানজিশন সিরিজ যদি আমি 3D সিরিজ কনসিডার করি, তাহলে তার প্রথম দিকের এলিমেন্ট হচ্ছে স্ক্যান্ডিয়াম, আবার শেষের দিকের এলিমেন্ট হচ্ছে জিঙ্ক। তাহলে এই সমস্ত এলিমেন্টগুলোর অক্সিডেশন স্টেটগুলো খুব কম হয় বা ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট দেখায় না। কিন্তু কোনো একটা ট্রানজিশন সিরিজের ইন বিটুইন যে সমস্ত এলিমেন্টগুলো আছে, ইন বিটুইন এলিমেন্ট কী আছে, Mn, তাহলে ম্যাঙ্গানিজের নাম্বার অফ অক্সিডেশন স্টেটটা অনেক বেশি বা অনেকগুলো জারণ অবস্থা Mn শো করে। এটা একটা খুব কমন কোশ্চেন। ওকে স্টুডেন্ট, তাহলে এখানে যে অ্যান্সারটা হলো অপশান এ, স্ক্যান্ডিয়াম। চলো এবার নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। নেক্সট কোশ্চেনটা দেখো, সামতলিক বর্গাকার জ্যামিতিক গঠনাকৃতি জটিল যৌগের কেন্দ্রীয় ধাতব পরমাণুটি সংকরায়ন অবস্থা। এখানে স্টুডেন্টস অনেকেরই এই বাংলা বুঝতে অসুবিধা হতে পারে। সামতলিক বর্গাকার এই কথাটা মানে হচ্ছে স্কোয়ার প্লেনার। স্কোয়ার প্লেনার, তাহলে স্কোয়ার প্লেনার জিওমেট্রি যখন হবে তখন আমরা অবশ্যই জানি যে DsP2 হাইব্রিডাইজেশন যদি হয় তাহলে সেটা স্কোয়ার প্লেনার জিওমেট্রি হয়। একদম ডাইরেক্ট কোশ্চেন এটা। আর কোঅর্ডিনেশন নাম্বার 4-এ আদার্স যে একটা জিওমেট্রি পসিবল সেটা হচ্ছে টেট্রাহেড্রাল, আর টেট্রাহেড্রালে হাইব্রিডাইজেশন হয় sp3। তাহলে এখানে যেহেতু স্কোয়ার প্লেনার জিওমেট্রি বলেছে, তো স্কোয়ার প্লেনারে হাইব্রিডাইজেশনটা হবে অবশ্যই DsP2। ওকে স্টুডেন্ট, চলো এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনটা দেখো, বলেছে নিচের হ্যালোজেন যৌগগুলির মধ্যে কোনটি দ্রুত SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করে। একদম ইজি কোশ্চেন। আমরা জানি SN1 রিয়াকশন করে সেই সমস্ত অ্যালকিল হ্যালাইডগুলো যেগুলো স্টেবল কার্বোক্যাটায়ন প্রডিউস করতে পারে। আর কার্বোক্যাটায়নিক স্টেবিলিটির অর্ডারটা কী হয়, টার্সিয়ারি কার্বোক্যাটায়ন, দ্যাট ইজ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দ্যান সেকেন্ডারি কার্বোক্যাটায়ন দ্যান প্রাইমারি কার্বোক্যাটায়ন। তাহলে কোথায় আমার টার্সিয়ারি কার্বোক্যাটায়ন বা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্মেশন হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। দেখো এই যে প্রথম যে স্পিসিসটা আছে এটাতে যদি একটা ক্লোরিন এলিমিনেট হয়ে যায় তাহলে এই যে কার্বোক্যাটায়নটা ফর্ম হবে, এই কার্বোক্যাটায়নটা হচ্ছে একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বা টার্সিয়ারি কার্বোক্যাটায়ন। তাহলে এই যে স্পিসিসটা এটার SN1 রিয়াকশানের রেটটা সবচেয়ে বেশি হবে। হোয়ারাস এই যে সিস্টেমটা হচ্ছে এখান থেকে ক্লোরিনটা যখন বেরিয়ে যাবে এটা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন প্রডিউস করবে, এটাও একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন প্রডিউস করবে, আর এটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন প্রডিউস করবে। ওই জন্য সবচেয়ে বেশি রেটটা হবে SN1 রিয়াকশানের ক্ষেত্রে অপশান এ। ওকে স্টুডেন্ট, চলো এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই। নেক্সট কোশ্চেনটা দেখো, বলেছে ঘরের উষ্ণতায় ফেনলের সাথে জলীয় ব্রোমিনের বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হয়। এটা একদম ডাইরেক্ট কোশ্চেন। তার কারণটা হচ্ছে ফেনল যখন ওয়াটার মিডিয়ামে থাকবে তখন ফেনক্সাইড আয়ন প্রডিউস করে। এই ফেনল ইন প্রেজেন্স অফ ওয়াটার মিডিয়াম প্রডিউস করবে ফেনক্সাইড আয়ন। ফেনক্সাইড আয়নটা দেখতে এরকম, ফেনক্সাইড আয়ন, ফেনল, আর এখানে অক্সিজেনটা এই নেগেটিভ চার্জ হয়ে আছে আর এর সাথে H2O প্রডিউস হবে। এবার দেখো এই যে অক্সিজেনের নেগেটিভ চার্জটা এটা বেঞ্জিন রিংয়ের সাথে এইভাবে রেজোনেন্সে টেক পার্ট করতে পারে। তাহলে এইরকমভাবে যদি টেক পার্ট করে তাহলে এই বেঞ্জিন রিংয়ের ইলেকট্রন ডেন্সিটিটাকে বাড়িয়ে দেবে। আর ইলেকট্রন ডেন্সিটিটাকে যদি বাড়িয়ে দেয় তাহলে এই সিস্টেমটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের জন্য অ্যাক্টিভেটেড হয়ে যাবে। আর ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের জন্য যখনই অ্যাক্টিভেটেড হবে তখন মোনো সাবস্টিটিউশন বা ডাই সাবস্টিটিউশন হয়ে থামবে না, এখানে পলি সাবস্টিটিউশন হবে অ্যান্ড সাইমালটেনিয়াসলি 3টে ব্রোমিন ইনসারশন হবে 3টে পজিশানে। কোন কোন 3টে পজিশানে? একটা অর্থ পজিশানে ঢুকবে, একটা প্যারা পজিশানে ঢুকবে, আর একটা অর্থ পজিশানে ঢুকবে। দিয়ে যে প্রোডাক্টটা ফর্ম হবে সেই প্রোডাক্টটা কীরকম দেখতে হবে? সেই প্রোডাক্টটা হবে এখানে একটা ব্রোমিন অ্যাটম ঢুকলো, এই প্যারা পজিশানে একটা বিআর ঢুকলো, আর এখানে একটা ব্রোমিন ঢুকলো। কাকে সাবস্টিটিউট করে? হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে। দিয়ে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন করলো। তাহলে যে প্রোডাক্টটা ফর্ম হবে সেটা হলো 2,4,6 ট্রাইব্রোমো ফেনল। এটাই
ফেনলের ক্যারেক্টারিস্টিক রিয়াকশান, এটা হোয়াইট প্রেসিপিটেট পড়ে, আর এটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক রিয়াকশান ব্রোমিনের সাথে রিয়াকশান ফেনলের অ্যান্ড ফেনলের আইডেন্টিফিকেশন রিয়াকশান। ওকে স্টুডেন্ট, চলো এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই। নেক্সট কোশ্চেনটা দেখো, খুব ইজি। নিচের পরিবর্তনে প্রয়োজনীয় বিকারক কোনটি? এখানে সি ডবল বন্ডেড কি চেঞ্জটা হয়েছে দেখো, এই যে সি ডবল বন্ডেডও এই পোর্শনটা চেঞ্জ হয়ে CH2 হয়ে গেছে। তাহলে সি ডবল বন্ডেডও দ্যাট ইজ কার্বনিল গ্রুপটাকে রিডিউস করে CH2 গ্রুপ এইটা ফরমেশন করার জন্য আমাদের জানি দুটো রিয়াকশান ইউজ করা হয়, একটা হচ্ছে ক্লিভেনসন রিডাকশান আর একটা হচ্ছে উলফ-ক্রিস্টনার রিডাকশান। এবার এখানে যে অপশানগুলো আছে, এখানে দেখো শুধুমাত্র ক্লিভেনসন রিডাকশানের রিয়েজেন্টটা দেওয়া আছে, দ্যাট ইজ জিঙ্ক Hg অ্যান্ড কনসেন্ট্রেটেড HCl। এটা ক্লিভেনসন রিডাকশানের রিয়েজেন্ট, তাহলে এই রিয়েজেন্টটা দিলে এই সি ডবল বন্ডেডও এটা CH2 তে কনভার্ট হবে। আরেকটা যে রিয়েজেন্ট উলফ-ক্রিস্টনার রিয়েজেন্ট, দ্যাট ইজ NH2NH2, that is hydrogen, and C2H5ONa in presence of ethylene glycol, that is সোডিয়াম ইথক্সাইডের প্রেজেন্সে আমি যদি ইথিলিন গ্লাইকল দিই তাহলেও এই কনভার্সন রিয়াকশানটা হবে, যেটা হচ্ছে উলফ-ক্রিস্টনার রিডাকশান। কিন্তু সেটা এখানে অপশান নেই, এখানে শুধু ক্লিভেনসন রিডাকশানের অপশানটা আছে। তাহলে কারেক্ট অপশান হবে অপশান বি। ওকে স্টুডেন্ট, চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই এবার। তাহলে নেক্সট কোশ্চেনটা দেখো, বলেছে নিচের যৌগগুলির মধ্যে কোনটি সর্বাধিক ক্ষারীয়, মানে বেসিসিটি সবচেয়ে বেশি কোনটা? একদম ইজি কোশ্চেন। এখানে মেন ফান্ডাটা কি, বেঞ্জিন রিংয়ের সঙ্গে যদি যে নাইট্রোজেনটা ডাইরেক্টলি বন্ড হয়ে আছে সেই নাইট্রোজেনটা যদি রেজোনেন্সে টেক পার্ট করে যায়, তাহলে এই নাইট্রোজেনের যে লোন পেয়ারটা আছে সেই লোন পেয়ারটার ডোনারেবিলিটিটা বা ডোনেট করার টেন্ডেন্সিটা কী হবে, ডিক্রিজ করে যাবে। কারণ নাইট্রোজেনের যে লোন পেয়ারটা আছে সেটা বেঞ্জিন রিংয়ের সাথে এইভাবে রেজোনেন্সে ইনভলভড হয়ে যাচ্ছে, তাহলে তার বেসিসিটি কমে যাবে। আর যেখানে নাইট্রোজেনটা বেঞ্জিন রিংয়ের সাথে ডাইরেক্টলি লিঙ্কড নেই, মানে এই ক্ষেত্রে এইখানে যে নাইট্রোজেনের যে লোন পেয়ারটা আছে সেই লোন পেয়ারটা পারফেক্টলি লোকালাইজড ইন নেচার, মানে এই নাইট্রোজেনের লোন পেয়ারটা বেঞ্জিন রিংয়ের সাথে রেজোনেন্সে ইনভলভড হতে পারছে না, তাহলে এটার পারফেক্টলি লোকালাইজড নেচার আছে, মানে নাইট্রোজেনের ওপরে লোকালাইজড। তাহলে এই স্পিসিসটার বেসিসিটি বেশি হয়ে যাবে। তার কারণটা কি, এই লোন পেয়ারটার ডোনারেবিলিটি টুয়ার্ডস এ রেফারেন্স অ্যাসিড এটা বেশি হবে, অ্যান্ড কনসিকুয়েন্টলি এই স্পিসিসটার বেসিসিটি বেশি হবে। তাহলে এর কারেক্ট অ্যান্সার হবে অপশান এ। ওকে স্টুডেন্ট, চলো এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই। তারপরে কোশ্চেনটা দেখো স্টুডেন্ট, একটা ইনফরমেটিভ কোশ্চেন। নিউক্লিক অ্যাসিড শৃঙ্খলে ক্ষারক, ফসফেট ও সুগার কোন ক্রমে সজ্জিত থাকে? এটা ডাইরেক্ট একটা কোশ্চেন। এটা হচ্ছে এই বেস, সুগার, ফসফেট, দ্যাট ইজ ক্ষারক, তারপরে সুগার, তারপরে ফসফেট, এই অপশানে বা এই অর্ডারে এটা সজ্জিত থাকে। তাহলে অপশান বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটাকে আমরা ক্ষারক, সুগার, ফসফেট এই অর্ডারও বলতে পারি, আবার ফসফেট, সুগার, ক্ষারক এই অপশানও বলতে পারি, মানে ফসফেট, সুগার, বেস এই অপশানও বলতে পারি। মানে এটা এই দিকে বলি কি এই দিকে বলি, ব্যাপারটা একই। ওকে স্টুডেন্ট, তাহলে এটা হলো অপশান বি রাইট অ্যান্সার। চলো এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই। নেক্সট কোশ্চেনটা দেখো, নিচের কোনটি পলিঅ্যামাইড শ্রেণীর পলিমার? এটা এনসিইআরটি থেকে একদম ডাইরেক্ট কোশ্চেন। এটা আমরা জানি যে নাইলন 6,6 এটা একটা কনডেনসেশন পলিমার, এবং কনডেনসেশন পলিমার কার কনডেনসেশন পলিমার? হেক্সামিথিলিন ডাইঅ্যামিন আর অ্যাডিপিক অ্যাসিডের কনডেনসেশন পলিমার। তাহলে ওই জন্য এটা একটা হচ্ছে পলিঅ্যামাইডস ক্লাসের পলিমার। তাহলে এর অপশানটা হচ্ছে নাইলন 6,6। ওকে, চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। তাহলে দেখো নেক্সট কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন একটা। নিচের কোনটি প্যারাসিটামল?
আমরা সবচেয়ে কমন ড্রাগ বা সবচেয়ে কমন মেডিসিন যেটা আমরা ইউজ করি সেটা প্যারাসিটামল। একটু জ্বর হলো, এই প্যারাসিটামল খেয়ে নে। একটু মাথার যন্ত্রণা হলো, একটু প্যারাসিটামল খেয়ে নে। গায়ে হাত পায়ে ব্যথা হলে প্যারাসিটামল খেয়ে নি। তাহলে এই যে প্যারাসিটামল, এই প্যারাসিটামলের স্ট্রাকচারটা জানতে চাইছে। দেখো, প্যারাসিটামল হচ্ছে প্যারা অ্যাসিটাইল অ্যামিনোফেনল। তার মানে অপশান সিটা হচ্ছে, এইটা হচ্ছে প্যারাসিটামল। এইটা হচ্ছে প্যারাসিটামল, কারণ প্যারাসিটামল হচ্ছে প্যারা অ্যাসিটাইল অ্যামিনোফেনল, এটার কেমিক্যাল নেম। তাহলে অপশান সি। ওকে, নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেনটা চলো আমরা দেখে নিই। ফুড প্রিজারভেটিভ বা খাদ্য সংরক্ষণটি শনাক্ত করো। মানে ফুড প্রিজারভেটিভ হিসেবে কোনটা ইউজ হয় আমাদের বলতে হবে। দেখো, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম মেটাবাইসালফেট, সোডিয়াম বেনজয়েট, এগুলো প্রত্যেকটাই ফুড প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা হয়। ওই জন্য এটার কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি। ওকে স্টুডেন্ট, আজকে তাহলে আমরা যে এমসিকিউ কোশ্চেনগুলো এইচএসে এসছে সেগুলো সব ডিসকাস করলাম। তোমাদের স্টুডেন্ট কেমন লাগলো বা বুঝতে কেমন লাগলো বা বুঝে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশানে জানিও। আর তোমাদের যদি দরকার হয় আমাকে বলো, আমি সমস্ত কেমিস্ট্রির সলিউশনগুলো যেগুলো এইচএসে এসছে, অর্গ্যানিক, ফিজিক্যাল, ইনঅর্গ্যানিক, সমস্ত সলিউশনই এইভাবে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, যাতে তোমরা কত স্কোর হয় তোমরা নিজেরাই মোটামুটি ক্যালকুলেট করে একটা আইডিয়া করে নিতে পারো। ওকে স্টুডেন্ট, তাহলে আজকে এই পর্যন্তই। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।